আমন্ত্রণ TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। সবার সাথে আছি আমি সাঞ্জুয়াল এবং আমার সাথে বিশেষজ্ঞ অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন বর্ষেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথের প্রফেসর ডক্টর মহসিনী পাটোয়ারি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। বেশ কিছু আলোচিত ঘটনা আছে দেশে এবং দেশের বাইরে, বিশেষ করে তো সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের, যিনি গতকাল মারা গিয়েছেন, তার মৃত্যুতে আগামী 9 জানুয়ারি রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং তার কৃতি কর্ম নিয়ে আমরা কিছুটা আলোচনা করার চেষ্টা করব। একই সঙ্গে যে বিষয়গুলো দেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বেশি সক্রিয় অবস্থায় আছে তার মধ্যে হলো স্পিকার হিসেবে, হাউস স্পিকার হিসেবে মাইক জনসনকে কমপ্লিট এবং ফুল এন্ডোর্স করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। মাইক জনসনের যাত্রাটা কিছুটা জটিল হয়ে উঠছিল, আগামীবার তিনি স্পিকার নির্বাচিত হন কিনা, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পূর্ণ সমর্থনের পর সেটা হয়তো কিছুটা সহজ হয়ে উঠবে। একই সাথে ডোনাল্ড ট্রাম্পের মিত্র ইলন মাস্ক এবং বিবেক রামাস্বামী, যারা ডিপার্টমেন্ট অফ ইফিসিয়েন্সিতে কাজ করছেন, গভর্নমেন্ট ইফিসিয়েন্সিতে কাজ করছেন, তারা H1B ভিসার পক্ষে নিয়েছেন, কিন্তু যারা ডোনাল্ড ট্রাম্পের সমর্থক তারা এই H1B ভিসার বিপক্ষে অবস্থান নিচ্ছেন। এটি নিয়েও একটি বিতর্ক চলছে এবং শেষ পর্যন্ত কারা জিতে সেটাও দেখার মতো একটি বিষয় হবে। এর পাশাপাশি দেশের বাইরের খবরে যদি আমরা যাই তাহলে আমরা সেখানে দেখব রাশিয়ার পক্ষ থেকে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের বন্ধের ব্যাপারে যে প্রস্তাবনাগুলো দেওয়া হয়েছে সেগুলো এখন পর্যন্ত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী যেটি বলছেন যে তারা সেটি গ্রহণ করছেন না। যেখানে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তিনি দায়িত্ব নেয়ার একদিনের মধ্যেই তিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করে দিতে পারবেন, কিন্তু বাস্তবতা হলো এখনো বাস্তবসম্মত কোনো পরিকল্পনা তাদের হাতে আছে কিনা সেটি কিন্তু বোঝা যাচ্ছে না। আর খুব বড় একটা বলা যেতে পারে জটিলতা যেটির মুখোমুখি হতে যাচ্ছিল বাংলাদেশ 31শে ডিসেম্বর শহীদ মিনারে বিকেল 3টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করতে যাচ্ছিল সেখান থেকে কিছুটা পিছু টান দিয়েছে তারা। তারা বলছে এখন আর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নয়, তারা যে কর্মসূচিটি পালন করবে সেটি হলো মার্চ ফর ইউনিটি, অর্থাৎ তারা শহীদ মিনারে একত্রিত হবেন কিন্তু ঘোষণাপত্রটি আসবে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। গভীর রাত পর্যন্ত এই বিষয়ে বেশ কয়েক দফা আলোচনা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ঘোষণা দিয়েছে। তার আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন যে এই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রটি জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সরকার করবে। একদিন আগেও তাদের অবস্থান ছিল এটি পুরোটা একটি প্রাইভেট ইনিশিয়েটিভ এবং এটির সঙ্গে সরকার কোনোভাবে জড়িত নয়, কিন্তু 24 ঘন্টার মধ্যে অবস্থান পাল্টে গেছে। এখন বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে এই ঘোষণাপত্রটি আসবে। সেটি কতটা কার্যকর ঘোষণাপত্র এবং সরকারের ঘোষণায় কি থাকছে সেটি নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। আমরা তাই সরাসরি আলোচনায় চলে যাচ্ছি। সৈয়দ মাহমুদুল্লাহ, গতকাল যখন আপনার সঙ্গে কথা বলছিলাম তখনও জিমি কার্টারের বিষয়ে আলোচনা হচ্ছিল, আপনি তার বেশ কিছু অর্জন ব্যর্থতা তুলে ধরছিলেন। আমরা আরেকটু আপনার কাছ থেকে শুনবো, সেটা হলো যে জিমি কার্টারের যে বিষয়টি, তিনি সফল প্রেসিডেন্ট হয়তো ছিলেন না, কারণ পরবর্তীতে নির্বাচনে তার যে পরাজয় হয়েছে সেটি ছিল বেশ শোচনীয় পরাজয়, কিন্তু তার বেশ কিছু কাজ এখনো আমেরিকার জন্য পথ নির্দেশনা হয়ে কাজ করছে। সেসব বিষয় নিয়ে শুনবো আপনার কাছে। আপনাকে অনেক ধন্যবাদ। যে জিমি কার্টার প্রাক্তন প্রেসিডেন্ট 100 বছর বয়সে প্রয়াত হয়েছেন রোববার। তিনি এক অসাধারণ ব্যক্তিত্ব, মানে আধুনিক বিশ্বের ইতিহাসে রাজনীতিকদের মধ্যে তার মতো ব্যক্তি খুব বিরল। মানবিক গুণাবলী সম্পন্ন ব্যক্তি, মানবিক কজ নিয়ে তিনি কাজ করেছেন, দরিদ্র মানুষের, নিম্নবিত্ত মানুষের জন্য কাজ করেছেন, হ্যাবিটেট ফর হিউম্যানিটি দিয়ে তার জন্য ঘর বাড়ি তৈরি করা, যুক্তরাষ্ট্রেই প্রধানত, পৃথিবীর অন্যান্য কিছু কিছু দেশে তিনি কাজ করেছেন। বিশ্বব্যাপী বিভিন্ন নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠানো সেটা তার একটা অগ্রাধিকার ছিল। তিনি মধ্যপ্রাচ্যে আনোয়ার সাদাত এবং মেনাহেম বেগমের মধ্যে একটা চুক্তি করেছিলেন, ক্যাম্প ডেভিড অ্যাকর্ড 1979 সালে। তার মাধ্যমে সেখানকার যুদ্ধাবস্থা বিশেষ করে এই দুই রাষ্ট্রের ভিতরে অনেকটা নিরসন হয়েছে এবং ভবিষ্যতের জন্য শান্তির পক্ষে একটা মোটামুটি পথ তিনি রচনা করে দিয়েছিলেন। ফলে নানা ক্ষেত্রে তার অভ্যন্তরীণ ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যা নানা কারণে হয়েছে, তার কন্ট্রোলের বাইরে ছিল। মানে পেট্রোলিয়াম প্রোডাক্টস এর দাম মধ্যপ্রাচ্য থেকে ওগুলা তখন বেড়ে গিয়েছিল, সেখানে উত্তেজনা, সেটা একটা কারণ। তারপরে ইরান সাথে যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক, ইরানে
বিপ্লবের পরে তারা যুক্তরাষ্ট্রের দূতাবাস দখল করলো, সমস্ত কূটনীতিকদেরকে জিম্মি করে রাখলো। এই সমস্ত নানা কারণ তাকে ব্যতিব্যস্ত উদ্বাস্ত করে তুলেছে। এবং আবার সোভিয়েত ইউনিয়ন তার আমলেই আফগানিস্তানে হামলা করলো, তাকে সেটা মোকাবিলা করতে হয়েছে। ফলে অনেক সময় হয়টা কি, অসাধারণ ব্যক্তিরাও নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে কাবু হয়ে যান। একটা নীতিবান লোক, তিনি সুবিধাবাদী নীতি গ্রহণ করেননি, সেটা আরেকটা কারণ। এবং আরেকটা হচ্ছে যে তিনি নিজে খুব ধার্মিক ব্যক্তি ছিলেন, ইভাঞ্জেলিক্যাল ব্যক্তি ছিলেন, এবং সেটা তার নির্বাচনের জয় কিছুটা হেল্প করেছে। কিন্তু ওই সাথে সাথে তিনিও জয়ী হলেন, প্রথম গভর্নর, তারপর প্রেসিডেন্ট হিসেবে। এরপর দক্ষিণে যেখানে মানে রিপাবলিকান প্রেসিডেন্ট লিঙ্কন প্রতিষ্ঠিত রিপাবলিকান দলের চাইতে ডেমোক্রেটদের সমর্থন সবচেয়ে বেশি ছিল, সেটা আস্তে আস্তে কমতে করতে তার আমলে তিনি শেষ পর্যন্ত, তারপরে একমাত্র ক্লিন্টন প্রেসিডেন্ট হয়েছেন, আরাকানসার গভর্নর ছিলেন দক্ষিণ থেকে। তো পুরো পরিবেশ পাল্টে গেছে। সেখানকার দক্ষিণের লোকেরা ডেমোক্রেটিক পার্টি ছেড়ে রিপাবলিকান দিকে ঝুঁকে পড়েছে। মানে তারা রেসিজম থেকে, বর্ণবাদ থেকে মুক্ত হতে পারেনি। বর্ণবাদ প্রচন্ড গভীর হয়েছে, বর্ণবাদকে আরো মানে একের পর এক, এমনকি প্রেসিডেন্ট রিগানও বর্ণবাদকে উৎসাহিত করছেন। এত নগ্নভাবে যেটা করছেন এখনকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এটা করেননি, কিন্তু তিনিও করেছেন। জি, সৈয়দ মাহমুদুল্লাহ ভাই, এখনকার প্রেক্ষিতে যদি আপনাকে একটু আলোচনার সূত্র ধরিয়ে দিই, সেটা হলো যে অভিবাসনের বিষয়টি, যেটি প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে অভিবাসীদের বিরুদ্ধে অবস্থান নেয়ার কারণে এত বড় একটি জয় পেয়েছেন। এবং কেউ কেউ বলছিলেন যে জিমি কার্টার অভিবাসনের পক্ষে অবস্থান নেয়াতে তার পরাজয়ের পিছনে সেটিও কি ভূমিকা রেখেছিল? হ্যাঁ, সেটা একটা ভূমিকা রেখেছিল, কিন্তু মানে তার আমলে খুব বেশি না, 7,000 জায়গায় 14,000 বা তারপরে আর একটু বেশি। সেটা হচ্ছে যে একটা কংগ্রেসকে উৎসাহিত করে, প্রভাবিত করে আইন পাশ করলেন, রিফিউজি অ্যাক্ট। সেটা বিশেষ করে ভিয়েতনাম থেকে, আরো অন্যান্য দেশ, কিন্তু প্রধানত ভিয়েতনাম থেকে। ভিয়েতনামে প্রচন্ড মানে যে খারাপ সিচুয়েশন, মানবিক সিচুয়েশন, সেটা যুক্তরাষ্ট্রের কারণে হয়েছে। ফলে সেটা একটা নৈতিক দায়িত্ব ছিল। তাদেরকে উনি অনেকে মানে নৌকায় এক দেশ থেকে অন্য দেশে, ভিয়েতনাম থেকে থাইল্যান্ডে যাচ্ছে, মানে কোনো লোকজন সমুদ্রে, নদীতে মারা যাচ্ছে। যাই হোক, তাদেরকে তিনি মানবিক বিবেচনা করে যুক্তরাষ্ট্রে আসার পথ পরিষ্কার দেবেন, এবং ওই অ্যাক্টের পথ ধরে, তার ওই মানবিক পথ ধরে পরবর্তী বছরগুলোতে, ডেকেড গুলোতে লক্ষ লক্ষ লোক যুক্তরাষ্ট্রে এসে স্থায়ীভাবে বসবাস করছে। আর আপনি ট্রাম্পের কথা বলছেন, তিনি উল্টোটা বলে, এবং এইটা ক্রমাগত মানে ইমিগ্রেন্ট বিরোধী, এবং সেটা হচ্ছে বর্ণবাদ যত বেড়েছে, ইমিগ্রেন্ট বিরোধী মনোভাব তত বেড়েছে। এবং বিশেষ করে ট্রাম্প এটাকে আরো উস্কে দিয়েছেন খুব বেশি করে, তিনি 1914-15 সাল থেকে। এবং সর্বশেষ মানে ঘটনা হচ্ছে যে ট্রাম্প বলছেন যে তিনি একদম কিছু করবেন না। প্রথম আমলে তিনি মানে H1 ভিসার কথা, যেটা আপনি বি ভিসার কথা বললেন, স্কিল লোকজন, ম্যান পাওয়ার, ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান, আইটির লোক, এদেরকে আনতে দেবেন, সেটা উনি প্রথম আমলে এটা বিরোধিতা করেছেন। কিছুদিন আগেও তিনি বিরোধিতা করেছেন, কিন্তু এখন এলন মাস্ক এবং এরা বলছেন যে এটা দরকার আছে। যুক্তরাষ্ট্র অর্থনীতির জন্য প্রকৃতপক্ষে এরা অর্থনৈতিক তালিকা শক্তি, একেবারে ব্রেইন, সারা ওয়ার্ল্ড থেকে ব্রেইন ট্রাস্ট, ব্রেইন এক্সোডাস যুক্তরাষ্ট্রের দিকে আসে, ব্রেইন ড্রেইন করে নিয়ে আসে। সেইটা এরা বন্ধ করার জন্য তার মাগারা, মেক আমেরিকা গ্রেট এগেইন যে কট্টর, তারা চেয়েছিল এটা টোটালি বন্ধ করে দিয়ে। ইমিগ্রেশনের উনি কড়াকড়ি করবেন, অন্যান্য ক্ষেত্রে ডেফিনেটলি। একটা কথা আমি অগ্রিম বলে রাখতে চাই, যে ফ্যামিলি রিউনিয়ন আছে, যারা সিটিজেন বা গ্রিন কার্ড হোল্ডার, তাদের ফ্যামিলির সদস্যদেরকে আনার যে সুযোগ, এইটা গতবার উনি কোটা কমিয়ে দিয়েছিলেন, এবার সম্ভবত কোটা আরো কমিয়ে দেবেন। ফলে যার 10 বছর লাগতো সেটা এখন 16 বছর লাগতে পারে, এইরকম হতে পারে। কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রে, যেটা আমেরিকার অর্থনীতির চালিকা শক্তি হিসেবে কাজ করবে, মাস্ক আর অত্যন্ত ক্লোজ অ্যাডভাইজার, তার থেকে হয়তো উনি আরো বেশি শুনেছেন, কিন্তু নিজেও তিনি তো এই ধরনের লোক, তিনি নিজে এই ধরনের লোককে এমপ্লয় করেছেন। ফলে তিনি এটা
একেবারে আজকে ওপেনলি স্টেটমেন্ট দিয়ে বলেছেন এটা হওয়া উচিত। তাহলে তিনি এই মানে স্কিল ম্যান পাওয়ার যেটা তাদেরকে আনতে দেবেন। এবং কিন্তু ট্রাম্প কার্টার যেটা করেছিলেন সেটা মানবিক ভিত্তিতে, সেটা আরেক জিনিস। ট্রাম্পের এই ব্যাপারটা অন্য ধরনের। জি, অনেক ধন্যবাদ আপনাকে প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি। আপনার কাছে এই প্রসঙ্গটা নিয়ে আসলে জানতে চাই, সেটা হলো এই অভিবাসন বিরোধী অবস্থান তো আমেরিকার নতুন কোনো কিছু নয়। আমরা জিমি কার্টারের ঘটনাটা আলোচনায় এই কারণে আনছি যে সেই সময়টাতেও কিন্তু অভিবাসীদের পক্ষে যারা অবস্থান নিচ্ছেন তারা ভোটে গিয়ে সাফার করছেন, এবং অভিবাসনের বিরোধী যারা অবস্থান নিচ্ছেন তাদের জয়, ডোনাল্ড ট্রাম্পের জয় তো আমাদের চোখের সামনেই আছে। জি, মোহাম্মদুল্লাহ ভাই বলেছেন ঠিকই, কিন্তু আমি যেটা দেখি যে আপনার যে ইমিগ্রেন্টদের প্রতি, রিভিউদের প্রতি যে সফটনেস, যে মানবিকতা কার্টার দেখিয়েছেন, এটা একটা বিশেষ ঘটনা। কিন্তু তখনকার দিনে তার যেই ইনিশিয়েটিভগুলো, সেই ইনিশিয়েটিভগুলো তখন একটা পপুলার ছিল না। তখন 62% আমেরিকান ডিসঅ্যাপ্রুভড এবং 57% আমেরিকান অপোজড তার এই ইমিগ্রেশন পলিসি, এটা তখন করেছিল। এবং এটা জেনেও তিনি করেছেন যে উনি একজন অত্যন্ত ন্যায়বাদী লোক ছিলেন এবং হিউম্যানিটেরিয়ান, যেটা মোহাম্মদুল্লাহ ভাই বলেছেন, যে ওটার খাতিরে সে ওই রিস্কটা নিয়েছে আর কি। তো সেই রিস্কটা নেওয়াতে যেমন উনি আরো ওই যে কিউবান লোকদেরকে আসার সুযোগ করে দিয়েছে, তারপর তার যে ঘটনাগুলো যে উনি তখন করেছিলেন আর কি। এখন যদি আপনি কম্পেয়ার করেন যেসব যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে যেসব লোকজনরা আসে, তাদের প্রতি কিন্তু 72% আমেরিকান এখন নমনীয়। রিসেন্ট ফিউ রিসার্চের মতামত অনুযায়ী। কিন্তু তখন এটা অনেকটা উল্টা ছিল। মানুষ আস্তে আস্তে জিনিসের যে পরিবর্তন হচ্ছে সেটা, কিন্তু তার মতো যে এত শক্তিশালী, আমি বলবো যে কেউ কেউ বলে যে সে ওয়ান টার্ম হি ওয়াজ নট সাকসেসফুল, কিন্তু যে কথা মোহাম্মদুল্লাহ ভাই বলেছেন যে ভিয়েতনাম যুদ্ধের পরে যারা ড্রাফটেড হয় নাই তাদেরকে উনি মাফ করে দিয়েছিলেন। যে তারপরে ইসরায়েলের কথা বলেছেন, ইসরায়েল আর ইজিপ্টের যেই ট্রিটি, এটা কথা বলেছেন। পানামা ক্যানেলকে পানামার কাছে ছেড়ে দিয়েছেন উনি, কার্টার, এগুলো আর কি। তারপরে স্ট্র্যাটেজিক আর্ম সল্ট টু, যেটা রাশিয়ার সাথে যেটা হয়েছে, ব্রেজনেভ আর উনি সই করছেন এই জিনিসগুলো। আর ফার্স্ট প্রেসিডেন্ট ইন আমেরিকান হিস্ট্রি যে LGBTQ তে উনি হোয়াইট হাউসে উনি মিট করেছেন। হ্যাঁ, এই যদি করছেন। তবে ওনার দুর্ভাগ্য যে আপনার ইরান যে হোস্টেজ সিচুয়েশনটা, পসিবলি দ্যাট ক্রিয়েটেড হিজ ডিমাইস, রাইট? হি ওয়াজ ওয়ান অফ দি ট্রিপল ডিজিট IQ লোক ছিলেন। এবং একটা জিনিস আমি রিসার্চে পেয়েছি যে ওনার বাবা কিন্তু কট্টরপন্থী সেপারেটিস্ট ছিল। তার বাবা যে পিনাট ফার্ম ছিল, কট্টরপন্থী সেপারেটিস্ট ছিল, এবং ভেরি পুয়ার অফ দি পুয়ার ব্ল্যাক পিপলটা ওখানে কাজ করতো। কিন্তু তার বাবা প্রেসিডেন্ট কার্টার যখন ছোট ছিল তাকে অ্যালাউ করেছে যে ব্ল্যাক কিডদের সাথে মিঙ্গেল করতে, বুঝতে পারছেন? এই জিনিসগুলা মনে হয় তার জীবনে পরবর্তীতে জিনিস নিজে দেখে আসছে, তো দেখে এসে আস্তে আস্তে মানবিকতা তার মধ্যে আরো আসছে। একটা জিনিস লক্ষ্য করে দেখেন, এখন ইলেকশন ম্যাপ যদি আপনার দেখি, রাইট, রেড আর ব্লু, কার্টারের ব্লু যদি দেখেন, সব সাউদার্ন স্টেট তার ব্লু। কারণ ব্ল্যাকরা তাকে এমন ভাবে ভোট দিয়েছে তখন, বিশেষ করে নর্দার্নের মধ্যে উইসকনসিন আর আইওয়া, সেখানে অন্তত 2% ডিফারেন্স ছিল, সেখানে ব্ল্যাকরা ভোট দিয়ে ওনাকে জিতিয়েছেন। সুতরাং ইলেকট্রাল ম্যাপ চেঞ্জ হয়েছে, তার যেই ধর্মীয় এবং তার যেই মানবিকতা, এটার জন্য ব্ল্যাকরা তাকে ভোট দিয়েছে যাতে উনি জিতে। ইতিহাসে উনি একটা জায়গা করে নিয়েছেন, এবং তার মৃত্যুর পর আসলে বিশ্ব নেতা দেশের ভিতরে যে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে সেটি প্রমাণ করে যে তিনি বেশ কিছু ভালো কাজ করেছিলেন বলেও মানুষের হৃদয়ে এখনো তার জায়গা করে আছে, এবং প্রেসিডেন্ট পরবর্তী সময়েও তার কাজগুলো ছিল বেশ আলোচিত। আমাদের পক্ষ থেকেও তার প্রতি শ্রদ্ধা থাকলো। মহসিন পাটোয়ারি, যে কথাটি সৈয়দ মাহমুদুল্লাহ ভাই আলোচনায় তুলেছেন, H-1B ভিসা, অর্থাৎ এটি 2016 সালে, 2020 সালেও, এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প, তৎকালীন প্রেসিডেন্ট, তিনি এটার বিপক্ষে ছিলেন। কিন্তু এখন যখন ইলন মাস্করা, বিবেক রমস্বামীরা বলছেন যে এটা দরকার, এবং এটার পিছনে বেশ কিছু কারণ বিশ্লেষণ করা হচ্ছে যে কম পয়সায় আসলে H-1B তে ভিসায় যারা কাজ করে তাদেরকে রাখা যায়, এবং তারা ওইভাবে অধিকার নিয়ে যে রাইটস নিয়ে কথা বলা তাদের কাজের ক্ষেত্রে সেটিও পারেন না। আর টেক কোম্পানিগুলো, ইলন মাস্কের মতো টেক কোম্পানিগুলোর জন্য তো এটা খুবই ভালো জিনিস যে ইন্ডিয়া থেকে কিংবা অন্যান্য দেশ থেকে, চীন থেকে তারা যদি কম পয়সা নিয়ে আসতে পারে দক্ষ জনশক্তি, তারা চাচ্ছে। কিন্তু
ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ যারা যারা তাকে জিতিয়েছে তারা তো চাচ্ছে না। এই অবস্থায় আসলে এটার ভবিষ্যৎ আপনি কি দেখছেন? আমি দেখছি এটা, এই যে ট্রাম্পের যে অ্যাটিটিউডটা নিয়েছে এখন, যে পলিসিটা নিয়েছে এলন মাস্কের জন্য আর বিবেক রামাস্বামীর জন্য, এটা একটা কারেক্ট প্রসেস। একটা জিনিস আমি আপনাকে বলি, যে আমেরিকার যে প্রগ্রেস, টেকনোলজিক্যাল ইনোভেশন, রাইট, এটা হয়েছে কারণ আমেরিকা স্টিল টুডে তারা পৃথিবীর বেস্ট অফ দি বেস্ট মাইন্ডকে অ্যাট্রাক্ট করে আসতে পারে, এবং এরা আসাতে ইনোভেশন ক্রিয়েট করতে পারে। আপনি একটা জিনিস দেখেন যে এখানে কারা বেশি আসে H1B-তে, H1B বেশি, প্রতি 10 জনের মধ্যে 7 জনই আসে ইন্ডিয়া থেকে। ইন্ডিয়া থেকে। এবং এরা কারা? এরা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, ওখান থেকে। একটা CBS 60 মিনিটে অনেক দিন আগে আমি দেখেছিলাম, বলছে দোজ হু ক্যানট গেট ইন IIT দে ক্যান গেট ইন MIT। এত ব্রিলিয়ান্ট, বিরাট জনসংখ্যা, তো তার থেকে তো বাছাই করা। এবং এই তো লোকগুলো, আমি তার ইন্ডিয়ান কথা বলবো না, চাইনিজ বলবো, কানাডিয়ান বলবো, মেক্সিকান বলবো, যারা ব্রেন অফ দি ব্রেনই আমাদের এখানে ভাই দরকার। আমাদের এখানে যেমন ইলন মাস্ক তো বলবে তার 728 জনের মতো তার লোক আছে যারা H1B-তে ভিসা, এবং তিনি নিজেও এসেছেন, তিনি নিজেও H1B-তে এসেছেন কানাডা থেকে H1 ভিসা। আর একটা জিনিস, এরা হলো প্র্যাকটিক্যাল মাইন্ডেড। আপনি যদি এখন দেখেন, অরাকলের সিও সাফরা কার্স ইসরায়েল থেকে, রাইট, তারপরে আপনার মাইক্রোসফটের সিও সত্য নেডেলা ইন্ডিয়া থেকে, রাইট, আপনার অ্যাডোবি যে বিরাট কোম্পানি শান্তু নারায়ণ, সে আসছে ইন্ডিয়া থেকে। IBM এর সিও অরবিন্দ, রাইট, সে আসছে ইন্ডিয়া থেকে। উবারের সিও আসছে আপনার ইয়ে থেকে, আপনার ইরান থেকে। আপনি চিন্তা করে দেখেন, এইসব লোকগুলা যে এখানে আসছে, এসে তারা ইনভেস্ট করেছে। এরা বিরাট বিরাট কোম্পানিগুলোর 500 বড় যে কোম্পানিগুলো, এগুলো অনেক উপরে উঠে গেছে, রাইট, এবং ওরা নিজেরা নতুন কোম্পানি খুলছে। এটাতে আমেরিকাতে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ লোকের চাকরি হচ্ছে, রাইট। আমেরিকা দি ওয়ার্ল্ড ইন ফিউচার। না, আপনি যেগুলো বলছেন এগুলো হলো বাস্তবতা, আর জি। যেটি চলছে সেটা হলো রাজনীতি। অর্থাৎ জি। ডোনাল্ড ট্রাম্পের মিত্ররা একটা পক্ষ চাচ্ছে, ইলন মাস্ক, বিবেক রামাস্বামীরা চাচ্ছে, কিন্তু অন্য একটা পক্ষ চাচ্ছে না। আমি সেই ক্ষেত্রে রাজনীতি এবং বাস্তবতার কনফ্লিকশনে গিয়ে শেষ পর্যন্ত কোনটি জয়ী হতে পারে বলে আপনার কাছে মনে আমার হয়? মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্পের একটা সুবিধা আছে। সুবিধা মানে কি, হি ইজ দি সেকেন্ড টার্ম প্রেসিডেন্ট, হি ডাজন্ট নিড টু গো টু পিপল, রাইট, ফর ভোট। সুতরাং সে যদি মনে করে যে তার অ্যাডভাইজারদের মতে, বিলিয়নিয়ার এসব অ্যাডভাইজারদের মতে এরা প্র্যাকটিক্যাল ফিল্ডে আছে, এবং ট্রাম্প নিজেও তো H1 ভিসার লোক আছে তার কোম্পানিতে, রাইট, তার H1B, H1B3 এইসব লোকজন আছে, রাইট। সুতরাং এটা হলো প্র্যাকটিক্যাল কথা ভাই। আপনার ইয়ে হলে তো হবে না, ইমোশনাল হয়ে তো আর লাভ নাই। সে বুঝতে পারবে, আমার মনে হয় ট্রাম্প উইল প্রিভেল উইথ সাম মডিফিকেশন হিয়ার এন্ড দেয়ার। কারণ আমার মনে হয় আমেরিকার জন্য এগুলো দরকার, আমেরিকার জন্য আনা উচিত, যতদিন পর্যন্ত না আমরা নিজেরা সেলফ সাস্টেইনিং না হবো। আমাদের ছেলেপেলেরা যে এইভাবে বড় বড় পজিশন গুলো, বড় টেকনোলজিক্যাল জিনিসগুলো ইয়ে করতে পারবে। তবে হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে CBS এর একটা অনুষ্ঠানে 60-তে বলছিল যে ওই যারা এক্সপেন্সিভ ইয়েদেরকে বাদ দিয়ে ওদেরকে ছাঁটাই করে একজনের জায়গায় দুজনকে হায়ার করা যায় ইন্ডিয়া থেকে আনলে। এটা কোম্পানিগুলো কিছু অপরচুনিস্টিক অ্যাটিটিউড কিছু কোম্পানির থাকবেই সবসময়। হ্যাঁ, এটা যে ব্যাপক হারে হচ্ছে নট নেসেসারি, কারণ যত এক্সপিরিয়েন্স আপনি হন, তত এক্সপিরিয়েন্স গেইন করেন, তত আপনার উইজডম বাড়ে, আপনার চিন্তার খোরাক বাড়ে। সুতরাং ওদেরকে যে সবাই যে বাদ দিয়ে ছোটদেরকে নিয়ে নিবে তা ঠিক না। তাহলে আপনার এইসব লোকগুলো সিও হতে পারতো না, রাইট। সিও করে ওদেরকে নিয়ে আসছে, এটা কি এমনি নিয়ে আসছে? এরা তো মিলিয়ন্স অফ ডলার্স অ্যানুয়াল স্যালারি, রাইট, এদেরকে। আমি মনে করি ট্রাম্প ইভেনচুয়ালি জয়ী হতে পারে, যদিও তার যে বন্ধু যে ওরা বিরোধিতা করতেছে, সেই বিরোধিতা আমার মনে হয় শেষ পর্যন্ত টিকবে না আর কি। এটা আমার ধারণা। জি, সৈয়দ মাহমুদুল্লাহ ভাই, আপনার কাছে জানতে চাই H1B নিয়ে আপনি যদি কিছু যুক্ত করতে চান। পাশাপাশি যে বিষয়টি সেটা হলো যে হাউস স্পিকারে মাইক জনসন সমর্থন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্পের, এখন পরিস্থিতিটা কি দাঁড়াবে? দুটাই তো, উনি H1B ভিসার ব্যাপারে স্পষ্ট আজকের লেটেস্ট অ্যানাউন্সমেন্ট আপনি ট্রাম্পের দেখেননি, তিনি বলেছেন যে তিনি H1B ভিসাতে ট্রেন্ড এই ধরনের লোকজন, স্পেশাল স্কিল পার্সনদেরকে আনতে অ্যালাউ করবেন, তিনি সমর্থন অলরেডি। এবং ট্রাম্পের ঘোষণার পরে জনসনের বিরোধিতা উইল মেল ডাউন, আর তার কেউ বিরোধিতা করবে না, করলেও কিছু হবে না, জনসন টিকে যাবেন। আগামী নতুন, উনি তো অলরেডি স্পিকার আসেনি, এবং তার বিরুদ্ধে যাদের অভিযোগ সেটা হচ্ছে কিছুটা উনি ডেমোক্রেটিক পার্টির সাথে যোগাযোগ করে
মানে বাইডেনের বাজেটের পক্ষে একেবারে যে ডেডলক মাঝে মাঝে হয়, সেই সমস্ত ডেডলক অপারেশনের পক্ষে তিনি অবস্থান নিয়েছিলেন, সেই জন্য তাকে সরানোর কথা কট্টরদের চেয়েছিলেন। এখন ট্রাম্প যেহেতু তাকে সমর্থন দিয়ে দিয়েছেন, স্পষ্টভাবে তার পক্ষে বলে দিয়েছেন, এইটা আর এখন অবধারিত, তিনি নিশ্চিতভাবে স্পিকার নির্বাচিত হবেন। এরপরে যে প্রসঙ্গটি আপনার কাছে জানবো সেটি হলো যে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের যে প্রস্তাবনাগুলো কিংবা যে পরিকল্পনাগুলো সেগুলো শেষ পর্যন্ত কতটা টিকবে, কারণ তার মিত্ররা যে প্রস্তাবটা এখন পর্যন্ত রাশিয়ার কাছে দিয়েছে সেটি অনেকটা এরকম, মিডিয়াগুলো বলছে যে 20 বছর ন্যাটো থেকে ইউক্রেনকে দূরে সরিয়ে রাখা হবে এবং ইউক্রেনের নিরাপত্তার কাজে ইউরোপীয় পিস কিপিং দল কাজ করবে, কিন্তু রাশিয়া সেখানে এগ্রি করছে না। যেখানে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আপনারও মনে থাকার কথা, যে একদিনে 24 ঘন্টার মধ্যে তিনি যুদ্ধ বন্ধ করতে পারবেন। কোন সূত্রে আসলে তিনি এই এতটা আত্মবিশ্বাসী যে বন্ধ করে দিতে পারবেন? তার সাথে প্রেসিডেন্ট পুতিনের একটা ভালো সম্পর্ক আছে, তিনি সেটা আশাবাদী। যদিও কথাটা বাড়াবাড়ি একদিনেই করে দেবেন তা না, তবে আমি নিশ্চিত যে যুদ্ধ তার আমলে বন্ধ হবে। এর কারণ হচ্ছে যে ইউক্রেন বিধ্বস্ত হয়ে গেছে, টায়ার্ড, যুদ্ধ করতে করতে ক্লান্ত। ইউরোপিয়ান দেশগুলো ইউক্রেনকে সমর্থন দিতে দিতে তারা ক্লান্ত। ইউক্রেনের 5 থেকে 7 মিলিয়ন, সম্ভবত আরো বেশি লোক ইউরোপের বিভিন্ন দেশে মানে তারা আশ্রয় দিয়েছে এবং ওরা চাকরি বাকরি করছে। প্রথমে তাদেরকে মানবিক সাহায্য সহায়তা করতে হয়েছে, মানে শেল্টার ব্যবস্থা করতে হয়েছে, বসা করে দিতে হয়েছে, এখন চাকরি বাকরি দিতে হয়েছে। বলে এটা প্রত্যেক দেশের ইকোনমির উপরে প্রচন্ড চাপ সৃষ্টি করছে ডাইরেক্টলি সেটা। আর হচ্ছে অস্ত্র সরবরাহ করা, তাদের নিজের অস্ত্র ভান্ডার কমে আসছে এই কারণে। তো ফলে ইউক্রেনকে মানে এরকম ওপেন এন্ডেড সমর্থন তারাও দিতে পারবে না, যুক্তরাষ্ট্র দেওয়ার পক্ষপাতী না। এবং আমার ধারণা ট্রাম্প সাহেব যেটা বলেছেন, মানে ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রে বরাত দিয়ে কথা বলা হয়েছে যে তিনি একটা পিস কিপিং ফোর্সের কথা বলেছেন, ব্রিটেন এবং আরেকটা দেশ ইউরোপের, সম্ভব কোন একটা দেশ, ফ্রান্সের, যাই হোক সম্ভবত অন্য আরেকটা দেশ, 2 দেশের একটা শান্তি বাহিনী সেখানে থাকবে। আর 20 বছর ন্যাটোতে নেওয়া হবে না এই কথা ল্যাভরভ রাশিয়ার ফরেন মিনিস্টার বলছেন যে না, এইটা আমরা মেনে নিতে পারবো না, এইভাবে বলছেন। এটা বার্গেনিং এর ব্যাপার, ব্যাপারটা বুঝছেন। লাভরভা মেনে নেবে এবং এরা ওইটা সংশোধন করবে। ওরা ওই যে পিস কিপিং এর ব্যাপারটা কার্ডটা গ্রহণ করবে, তার সাথে অন্য কোনো 2-1টা দেশের কথা তারা হয়তো অ্যাড করতে পারে। 1, 2 নম্বর হচ্ছে 20 বছরের জায়গায় সেটা হয়তো আর একটু বেশি বড়। আরেকটা হচ্ছে মানে জাস্ট কথার কথা, তারা রিটেন গ্যারান্টি চাচ্ছে। ইউক্রেন অ্যাটাক করার আগে রাশিয়া রিটেন গ্যারান্টি চেয়েছিল যে ইউক্রেনকে ন্যাটোতে নেওয়া হবে না। এটা রিটেন আনরিটেন কোন রকম আশ্বাস দিতে যুক্তরাষ্ট্র রাজি হয়নি। যাই হোক, আমার ধারণা নিশ্চিতভাবে যে ট্রাম্পের আমলে এবং সম্ভবত প্রথম 1 থেকে 2 বছরের মধ্যে সেখানে মানে প্রথমে যুদ্ধবিরতি হয়ে যাবে খুব দ্রুত, মাস 6 ভিতরে। কিভাবে হবে? রাশিয়াকে হুমকি দেওয়া হবে যে তোমরা যদি রাজি না হও, আমি দেখলাম একটা নিউজ ব্রিফে, তাহলে আমরা এদেরকে বেশি বেশি অস্ত্র দেবো। আর ওদেরকে হুমকি দেবে, আমাদের কথা যদি তোমরা না হও ইউক্রেনের লিডারশিপকে, তাহলে আমরা তোমাদেরকে আর কোনো সাহায্য দেব না। যুক্তরাষ্ট্র সাহায্য না দেওয়ার কথা বললে ইউরোপিয়ান ইউনিয়ন অন্য ন্যাটো অন্য দেশগুলো তাকে দেবে না। ফলে সে অসহায় অবস্থা হবে। যে ধরনের হবে 14 সালেরটা তো তারা দখল করে নিয়েছে ক্রিমিয়া, সেটা বাদ দিয়েও রাশিয়ার ভাষাভাষী যে সমস্ত অঞ্চল আছে যেগুলো রাশিয়া দখল করে নিয়েছে, সেই অঞ্চলগুলার ক্ষেত্রে সম্ভবত মানে ইন প্লেস যেখানে যে অবস্থানে আছে সেটা মেনে নিয়ে হয়তো একটা গণভোটের কথা বলা হতে পারে। সম্ভবত যে সমস্ত জায়গায় এত বছরের মধ্যে একটা গণভোট দেওয়া হবে, গণভোটে ওই জনসংখ্যার লোকরা, জনসাধারণ যে পক্ষে ভোট দেয়, রাশিয়ান ভাষাভাষী যেখানে মেজরিটি, তারা রাশিয়ার পক্ষে ভোট দেবে, প্রায় অবধারিত। তো ওইটা একটা এই ধরনের ফেস সেভিং কিছু। আমার ধারণা রাশিয়ান ভাষাভাষী অঞ্চলগুলো শেষ পর্যন্ত রাশিয়ার অধিকারেই থেকে যাবে। আর বাকিটা নিয়ে মোটামুটি ক্রিমিয়া ছেড়ে তো আগেই চলে গেছে, রাশিয়ান ভাষাভাষী অঞ্চল, ডনবাস অঞ্চল চলে যাবে রাশিয়াকে বলে, বাকিগুলা নিয়ে এরা থাকবে। আর একটা কথা যেটা মানে বাইডেন আমলে করা হয়েছিল, রাশিয়ার $100 বিলিয়ন বা তারও বেশি
সম্পদ ইন্টারন্যাশনালি বিভিন্ন জায়গায় আছে, ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে আছে, সেগুলো এরা বাজেয়াপ্ত করে ওদেরকে ক্ষতিপূরণ হিসাবে দেওয়ার প্ল্যান করছিল। আমার ধারণা সেটার থেকে সম্ভবত ট্রাম্প সরে আসবেন। টোকেন হিসাবে 10 বিলিয়ন হতো, কিন্তু অধিকাংশ অর্থ তাদেরকে ফেরত দেবেন এবং রাশিয়ার উপরে স্যাংশনটা নিশ্চিতভাবে এরপরে তুলে নেওয়া হবে। ফলে রাশিয়ার ইকোনমি যে ক্ষতি হয়েছে সেটা কিছুটা তারা কাটিয়ে উঠছে, মোটামুটি রিঅ্যালাইনমেন্ট করতে পেরেছে। কিন্তু আমার ধারণা রাশিয়া দ্রুত তার অর্থনীতি এবং সামরিক শক্তি পুনর্বাসন করতে পারবে, কিন্তু ইউক্রেনকে পুনর্বাসন করতে দীর্ঘ সময় লাগবে, 1-2 যুগ লেগে যেতে পারে। তবে ইউক্রেনের যুদ্ধ শেষ হবে এবং ট্রাম্পের আমলেই ডেফিনেটলি। জি, অনেকগুলো গুরুত্বপূর্ণ পথের কথা বলেছেন, উপায়ের কথা বলেছেন সৈয়দ মাহমুদুল্লাহ, যে এইসব পথে হয়তো সমাধানটা আসতে পারে। প্রফেসর মহসিন পাটোয়ারী, আপনার কাছে জানতে চাই যে তাহলে তো আসলে ইউক্রেনই সবচেয়ে বড় সাফারার হয়ে গেল, কিংবা তারা তাদের অঞ্চল ছেড়ে দিতে হবে, তাদের যে ক্ষতিপূরণ হয়েছে সেটিও গেল, নেটোর সদস্য পদ পেল না। এই যুদ্ধের মধ্যে জড়িয়ে শেষ পর্যন্ত তাহলে ইউক্রেন কি পাবে? অর্থাৎ তারা এখন অনেকটা ছেড়ে দেওয়া কেঁদে বাঁচে অবস্থা কি তাদের মনে হচ্ছে? আমি জাস্ট 5 সেকেন্ড একটু ওই যে জনসনের কথাটা বলি। 5 সেকেন্ড হলো 219 জন হলো কংগ্রেস রিপাবলিকানদের, আর জনসনের দরকার 218। আপনাদের মনে আছে ম্যাককার্থি 15 রাউন্ড নির্বাচন করে বিশেষ কন্ডিশনে জিততে পেরেছে। অলরেডি একজন মেসি নামে একজন কংগ্রেস পার্সন বলছে যে সে তাকে ভোট দিবে না, রাইট? প্রেসিডেন্ট ট্রাম্প চাইলেও ভোট দিবে না। তারপরে 5-6 জন এখনো আনপ্রেডিক্টেবল। এর মধ্যে হতে পারে জনসন জিতে যাবে ইভেন্চুয়ালি, বাট মেবি ডেমোক্রেটদের সাপোর্টও তিনি পেতে পারেন ফার্স্ট রাউন্ড। আচ্ছা, তারপরে আসি ইউক্রেনের ব্যাপারে। ইউক্রেনের ব্যাপারটা তো, যুদ্ধটা তো কি জন্য হয়েছে এটা প্রচুর আলোচনা হয়েছে ওখানে, রাইট? ইউক্রেন হয়েছে এখানে হলো রাশিয়াকে বিজি রাখার জন্য একটা ঘটনা, রাইট? রাশিয়াকে বিজি রাখার জন্য রাশিয়ার দ্বার প্রান্তে গিয়ে আমরা নাটোর একটা দেশ করব, এটা রাশিয়ার কাছে আমরা কোনোদিন রাশিয়া এটা নিবে না, আমেরিকাও নিবেন, রাইট? তার সে এটা করতে গিয়া ইউক্রেনকে এই যুদ্ধে জড়ানো হয়েছে, ইউক্রেনের সাহায্য হয়েছে। ওই আমি মনে হয় 2-1.5 বছর আগে বলছি যে আমাদের দেশে বলে না মরিচ পাটা পুতার ঘষাঘষি, মরিচের জান শেষ। এখন রাশিয়াকে সাইজ করতে গিয়া আমাদের নোয়াখালীর দিকে বলে আর কি, ওই ইয়েকে সাইজ করতে গিয়া, রাশিয়াকে সাইজ করতে গিয়া ওই এই ওয়েস্টার্নের সাথে পাটা পুতার ঘষাঘষিতে ইউক্রেনের অবস্থা খারাপ। এর মধ্যে কিছু অঞ্চলও ছেড়ে চলে গেল, রাইট? শেষ পর্যন্ত ইউক্রেন হবে কি, ওই মাহমুদুল্লাহ ভাই যেটা বলছেন, নো ওয়ে রাশিয়া উইল মেক কম্প্রোমাইজ, বলে দিছে তাদের নাটকে যাওয়া তারা দিবে না, এবং বলছে আমেরিকা যদি আমাদের ইন্টারেস্টকে রেসপেক্ট না করে তাহলে আমরাও এর মধ্যে নাই আর কি। তার মানে হলো আপনি কতদিন এখানে আর ঢালবেন? আপনার যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের যে ওরাই তো বিশেষ করে যুদ্ধগুলো লাগাতে হেল্প করে, যদি তারাকে অস্ত্র বিক্রি করতে পারে যেন, হ্যাঁ, আর পলিটিক্যাল আইডিয়া। তো এই জিনিসগুলো আর কতদিন চলবে? ইউক্রেন, আর মাহমুদুল্লাহ ভাই যেটা বলেছেন, ইউক্রেন ইজ নট ইন এ পজিশন টু ফাইট এনি লঙ্গার। এটাও সুন্দর দেশ, এটা গ্রেইন বাস্কেট, এত সুন্দর দেশ, এত শস্য ফলা, এই দেশটা যুদ্ধ করে শেষ হয়ে গেল। ইউক্রেনবাসীদের এটা বোঝা উচিত, এদের সাথে রাশিয়ার কোনো কিন্তু সম্পর্ক খারাপ ছিল না কোনোদিন, দে হ্যাড এ গুড রিলেশন। কিন্তু ওখানে ওই 2014-এ সরকার পরিবর্তন করতে গিয়া, রিজিম চেঞ্জ করতে গিয়ে এইসব করে এই ঘটনাটা ঘটানো হয়েছে। আমার মনে হয় প্রেসিডেন্ট ট্রাম্প চেষ্টা করবেন, আমার মনে হয় তার যে সম্পর্ক পুতিনের সাথে ব্যক্তিগত, এই সম্পর্ক নিয়ে এই জিনিসটা ভাই অনেক জীবন দিচ্ছে, অনেক হয়েছে। মানে এটা তো পুরো বিশ্বকেই আসলে এটার জন্য ভোগান্তিতে পড়তে হচ্ছে। একেবারে অনেক দূরের দেশ বাংলাদেশ থেকে শুরু করে আমেরিকার অর্থনীতি পর্যন্ত এটার জন্য সাফার হচ্ছে। সো এই যুদ্ধটা শেষ হওয়া উচিত, সেটা পরস্পরের স্বার্থ অক্ষুণ্ণ রেখে কিভাবে করতে পারেন ডোনাল্ড ট্রাম্প যদি সেটি করতে পারেন, নিঃসন্দেহে তিনি সাধুবাদ পাবেন। আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে আবার আলোচনা করবো, আমাদের সঙ্গেই থাকুন। আবার স্বাগত আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আমার সাথে যুক্ত আছেন বর্ষিয়ান সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মাহমুদুল্লাহ এবং স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথের প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারী। আপনাদের দুজনকে আবারও স্বাগত। আমরা একটু বাংলাদেশ প্রসঙ্গে ফিরতে চাই। গতকালকে আমরা এই 7 দিনের বিশ্ব অনুষ্ঠানে আলোচনা করেছি। সৈয়দ মাহমুদুল্লাহ ভাই, আপনিও সেখানে যুক্ত ছিলেন। আপনি বেশ ক্ষুব্ধ ছিলেন। তখন আমার কাছে যেটুকু মনে হয়েছে যে ছাত্ররা যে কাজটি করতে যাচ্ছে, অর্থাৎ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র যেটি দিতে যাচ্ছে, আজকে 24 ঘন্টার ব্যবধানে তারা সেই
অবস্থান থেকে সরে এসেছে। তারা বলছে তারা শহীদ মিনারে এখন আর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে না, সেটি অন্তর্বর্তীকালীন সরকার তারা দায়িত্ব নিয়েছে দেওয়ার, এবং তারা মার্চ ফর ইউনিটি অনুষ্ঠান করবে। আপনার কাছে কি মনে হয়, এটা কি ছাত্রদের পিছুটান দিল, নাকি ছাত্ররা বাস্তবতা বুঝতে পেরেছে, একটা রাজনৈতিক প্রজ্ঞার সিদ্ধান্ত নিয়েছে? না, তারা প্রজ্ঞার সিদ্ধান্ত নেই, প্রচন্ড চাপ সৃষ্টি হয়েছে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে এবং সম্ভবত আরো কিছু কিছু রাজনৈতিক দলের পক্ষ থেকে, এবং তাদের পেছনে এই ছাত্রদের সম্ভবত বেশ উল্লেখযোগ্য অংশ পেছনে জামাত আছে। এদের অনেকে জামাতের, মানে তারা জামাতের নামে করে না, এদের অনেকের ছাত্র শিবিরেরও আছে। যাই হোক, তো এরা এটা করছিল, জামাতের একটা দ্বিতীয় ফ্রন্ট, এবং বিএনপি ঘাবড়ে যাচ্ছিল যে একদিকে ডাইরেক্টলি জামাত এবং জামাতের এই সমস্ত ফ্রন্ট মিলে এমন একটা অবস্থা, বছর 1.5-2 বছর যদি এরা বিলম্ব করে ইলেকশন দিতে, তাহলে এরা এতটাই সংগঠিত হয়ে যাবে এবং অ্যাডমিনিস্ট্রেশনের রাষ্ট্রের বিভিন্ন জায়গায় তারা এভাবে বসে যাচ্ছে। এরা আবার আলাদা একটা দল করার প্ল্যান করছিল, নাগরিক দেশব্যাপী। তারা অলরেডি কমিটিও করেছে সারা দেশে, সব থানা এবং অনেক সময় ইউনিয়ন লেভেলেও করে ফেলেছে। ফলে বিএনপির প্রচন্ড একটা ক্ষোভ এবং চাপ সৃষ্টি হয়েছিল, এবং চাপের মুখে তারা মানে পিছু হতে বাধ্য হয়েছে। এখন তারা মুখ রক্ষামূলক একটা ব্যবস্থা হয়েছে, মানে অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে জুলাই বিপ্লব সম্পর্কে একটা ঘোষণাপত্র আসবে, সেইখানে আওয়ামী লীগকে অপাঙ্ক্ত করে দেওয়ার, অর্থাৎ ইনডাইরেক্টলি ব্যান করা একটা রাজনীতি থেকে, দ্বিতীয় হচ্ছে যে এক মুজিববাদী সংবিধানের কবর রচনা করা। এই দুটো মানে এইভাবে ভাষা সম্ভবত থাকবে না। এমনও হতে পারে যে এই সরকার আলী রিয়াজের নেতৃত্বে যে কমিশন করেছেন, সেই কমিশনের মাধ্যমে সেটার সুপারিশ 2-1 দিনের মধ্যে এসে যাচ্ছে সরকারের কাছে, লেটেস্ট 3 জানুয়ারি বা 7 জানুয়ারির ভিতরে। তো সেইটা সূত্র ধরে এমন হতে পারে যে তারা সংবিধান সংশোধন না করে নতুন একটা করার কথা চিন্তা করতে পারে। তাহলে ডাইরেক্টলি বলবে না যে আমরা মুজিববাদী বা মুজিবীয় সংবিধান ধ্বংস করে শেষ করে দিচ্ছি, কবর দিচ্ছি, এটা না বলে এই একটা। তবে সম্ভবত বিএনপির সেক্ষেত্রে বিএনপিরও চাপ থাকবে। আমার ধারণা সবচেয়ে বেশি সম্ভাবনা ওই সংবিধানকে তারা অনেক ক্ষেত্রে মেজর সব চেঞ্জ করবে। তার ভিতরে একটা হচ্ছে সংখ্যানুপাতিক, মানে আনুপাতিক, মানে কয়েকটা ধরেন 20টা দল অংশগ্রহণ করল নির্বাচনে, যেই দল যত % ভোট পাবে সেই দল তত % হারে আসন পাবে। এটা আবার বিএনপি এটার বিরোধিতা করছে। এটা একটা কথা বলছে যে স্টেবিলিটি ক্ষুণ্ণ হতে পারে। ইটালিতে হয়েছিল এবং ইসরায়েলে এটা স্টেবিলিটি ক্ষুণ্ণ করে। ছোট্ট ছোট্ট পার্টি 1, 2, 5, 7 সদস্য নিয়ে রীতিমতো কিংমেকার হয়ে দাঁড়ায়। এটা একটা ঠিক, কিন্তু এটা অন্তত সম্ভবত একটা চিন্তা হচ্ছে 50% আসন হবে আনুপাতিকের ভিত্তিতে, বাকিগুলা ডাইরেক্ট যারা হবে, এই একটা ফর্মুলা। আরেকটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, এটা একটা কথা চিন্তা হচ্ছে। এই ধরনের কিছু কিছু নুয়েন্স থাকবে। আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোন মানে ফিরিয়ে আনবে, এটা প্রায় অবধারিত কনস্টিটিউশনে। সেটার কাঠামোটা হয়তো চেঞ্জ হতে পারে, কারণ বিএনপি আমলে এটা করা হয়েছিল, কিন্তু চাপের মুখে, আন্দোলনের মুখে তারা করতে বাধ্য হয়েছিলেন। কিন্তু বিএনপির আমলেই ওই তত্ত্বাবধায়ক সরকারকে তারা নিজেরা মিসইউজ করেছিল। মিসইউজ করে সেটার মানে বিশ্বাসযোগ্যতা তারাই ধ্বংস করে দিয়েছিল, ম্যানিপুলেট করার সুযোগ তৈরি করে দিয়েছিল। আমার ধারণা ওই একটা বেটার সিস্টেম এরা ডেভেলপ করবে তত্ত্বাবধায়ক সরকারের। পাকিস্তানের ক্ষেত্রে একটা আদর্শ হতে পারে, বিরোধী দল এবং সরকারি দল, ক্ষমতাসীন দল 3 জন করে 6 জনের নাম লিস্ট পাঠায়। এই 6 জনের মধ্যে মানে 2 দল 2 পক্ষের সম্মতিক্রমে প্রথমে এই বাদ যায়, ও বাদ যায়, যেতে যেতে 2 পক্ষের সম্মতিক্রমে একজনকে গ্রহণ করা হয়। এই জাতীয় কোন একটা নতুন ফর্মুলা সম্ভবত তারা নিয়ে আসতে পারে, যাতে করে এটা মিসইউজ হওয়ার সম্ভাবনা করে। আর ছোটখাটো ব্যাপার, একজন প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি থাকতে পারবে না, এটা আমার কাছে অত উল্লেখযোগ্য মনে হয় না। বেগম জিয়া 2 টার্ম ছিলেন, তার পুত্র তারেক জিয়া 2 টার্ম থাকবেন, তার কন্যা মানে ব্যারিস্টার জাইমা রহমান তিনি 2 টার্ম থাকবেন। পারিবারিক ব্যাপারটা হয়ে যাবে। সলিমুল্লাহ খান একটা উল্লেখযোগ্য কথা বলেছেন 4 দিন আগে এই কনস্টিটিউশন নিয়ে আলোচনার সময়, পরিবারতন্ত্রটাকে খতম করার জন্য
এইটার থেকে মুক্তি পাওয়ার জন্য কোনো ক্রিয়েটিভ ফর্মুলা বের করতে হবে। তা না হলে বাংলাদেশ মানে গণতন্ত্র এখানে প্রাতিষ্ঠানিক রূপ পাবে না। আর এই যে দলগুলো, তাদের নেতা নেতৃত্ব, দলের লোকরা মানে গণতান্ত্রিক ভাবে নির্বাচনের একটা পদ্ধতি সম্ভবত এরা রিকমেন্ড করবেন। আমি আশা করবো এটা না হলে হবে কি, অনির্বাচিত ব্যক্তিরা পরিবারতন্ত্রের কারণে মানে তারা এই প্রেসিডেন্ট সেক্রেটারি এগুলা হয়ে যাচ্ছে, তাদের কবলের বাইরে যাচ্ছে না। এটার থেকে বেরিয়ে আসতে না পারলে এই সমস্ত কিছু আবার ফাঁস হবে, আবার আরেকটা স্বৈরতন্ত্র আমরা মানে কবলে পড়ে যেতে পারি। মাহমুদুল ভাই, ওরা তো একটা চেতনা থেকে অভ্যুত্থানটা করেছে, তারা একটা অভ্যুত্থান করে একটা সরকারকে বিদায় দিয়েছে, যে সরকারের গণতন্ত্র মানবাধিকার বিভিন্ন সূচকে সেই সরকারকে নিয়ে কথা বলার যথেষ্ট সুযোগ আছে, এবং আপনি নিশ্চয়ই একমত। তারা বলছে যে তারা যে চেতনা থেকে যে উদ্দেশ্য নিয়ে করেছে, সেই উদ্দেশ্যটা এই অন্তর্বর্তীকালীন সরকার কিংবা বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলো গড়িমসি করছে। তাই তারা এমন একটি ঘোষণাপত্র দিতে চেয়েছে যেটি সরকারের উপর চাপ তৈরি করবে, যাতে অভ্যুত্থানের চেতনাটা বাস্তবায়ন করা হয়। আপনি কি সেই চেতনা যদি থাকে, যেটি তারা মুখে বলছে, সেটি যদি হয়, সেখানে কোনো ইতিবাচক কিছু দেখছেন কিনা? তারা তো সরকার পরিবর্তনের জন্য বাধ্যতা, এখন যে এত বড় কথা বলা হচ্ছে, ওইটা তো এই সরকারের কিছু তারা পুলিশ লাগিয়ে দিল বিভিন্ন জায়গায় এদের উপরে হামলা করার জন্য, দলের ছাত্র দলের গুন্ডাদেরকে লাগিয়ে দিল, সমস্ত ছাত্রলীগের লাগিয়ে দিলে তো তাদের বিরুদ্ধে অভিযোগ বিশ্বব্যাপী বাংলাদেশের লোকে দেখেছে। তখন যে গণতন্ত্রে এক দফা আন্দোলন, সেটা শেষ 15 দিন, এই তার আগে এই আন্দোলন সেটা ছিল না। ফলে এই কথা যে পর্দার অন্তরালে অনেক কিছু ঘটেছে। আজকে আরো দৃশ্যমান হবে সেন্ট মার্টিন নিয়ে কি হচ্ছে। ওই আপনি গতকাল যার নাম করেছি হেফাজতের লিডার, ইয়াং লিডার, কি মামুনুল হকের কথা বলছিলেন আপনি? মামুনুল হক, এই সমস্ত লোকরা বলছে তারা এটার আন্দোলন ছিল, জামাত এটা ছিল। ফলে নানা ধরনের ফোর্স এখানে বিদেশি এবং দেশি ফোর্স এটা ভিতর কাজ করেছে। আপনি কি মনে করেন আকস্মিক ভাবে ছাত্র জীবনে ওহী নাজিল হয়েছিল, তোমরা ডক্টর ইউনূসের নাম প্রস্তাব করো? এগুলো সব প্রায়র অ্যারেঞ্জমেন্ট আছে, একদিন না একদিন এই 2-4 বছর ভিতরে অনেক তথ্য বেরিয়ে আসবে। ফলে পর্দার অন্তরালে অনেক কিছু ঘটেছে। তারা এমন না যে 6 মাস 6 বছর থেকে আন্দোলন করেছে। আন্দোলন যদি করে থাকে আমি বলবো যে বিএনপি আন্দোলন করছে, ইউ এগ্রি অর নট, তারা যথেষ্ট আন্দোলন করছে, বছরের পর বছর আন্দোলন করে সাফার করেছে, এটা তো ঠিক। এদের আন্দোলনটা তাৎক্ষণিকভাবে শেষ 2 সপ্তাহ, তার আগে এটার আন্দোলনই ছিল না, বাহ্যিকভাবে। ফলে তাদের একবারে ঘোষণাপত্রের মাহাত্ম্য এই ধরনের কথা বলা, তারা তরুণরা চাইলে ভালো চাওয়ার দিকে আমরা আছি, কিন্তু এদের ভিতরে তো এক দল না, এদের ভিতরে রাজনৈতিক থেকে ছাত্র শিবির ইত্যাদি যেরকম আছে এইরকম না, সেরকম কিছু আছে, কিছু সেন্ট্রিস্ট আছে, এমনকি এদের মধ্যে সেকুলার লোক কিছু কিছু থাকতে পারে। বলে না এদের লোকই তো আসলে এক জায়গায় জড়ো হয়েছিল। সবচেয়ে বেশি এরা রাইটিস্ট এবং সম্ভবত ইসলামিস্ট এদের ভিতর বেশি, প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে, যাই হোক না কেন। এদেরকে তারুণ্যকে আমরা শ্রদ্ধা জানাই, যে কোনো দেশে গুরুত্ব জানাই, কিন্তু এই তারুণ্য এই আন্দোলন করেনি, বারবার এটা উল্লেখ করা উচিত। শেষ মুহূর্তে এই সরকারের, বিগত সরকারের হঠকারিতা এবং ভুলের কারণে তারা পরাজিত হয়েছে, এরা জয়ী হয়েছে, এবং তখন এটা এক দফার আন্দোলনে গেছে। তার আগে এটা ছিলই না সেটা। প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারী, আমরা সময় পাবো আরো হয়তো 3-4 মিনিট। এর মধ্যে প্রশ্ন অনেক আছে, সেটা হলো যে এটি বিপ্লব নয়, এটি অভ্যুত্থান। বিপ্লবের একটা দীর্ঘদিনের আদর্শ নিয়ে সেটিকে পরিচালিত করতে হয়, অভ্যুত্থান রাতারাতিও করা সম্ভব হয়। কিন্তু নিঃসন্দেহে ছাত্ররা এই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তারা ফ্রন্ট লাইনে ছিল। সেটি অনেক ধারাবাহিক আন্দোলনের ফসল, বিএনপি, জামাত, আরো অন্যান্য সংগঠন, তাদের ধারাবাহিক আন্দোলনের ফসল। এখন এসে কেন এই প্রশ্নটা তুলতে হবে যে আসলে এটি আমি করেছি, আমি যা বলবো তাই সব, এমনটি কি হওয়া উচিত? নাকি আসলে জাতীয় ঐক্যমত, যেটি বারবার করে চাওয়া হচ্ছে, আপনার কাছে মনে হয় সেটি অনেক বেশি জরুরি? আমার মনে হয় জাতীয় ঐক্যমত এখানে সর্বাধিক প্রয়োজনীয়, এই জন্য যে ছাত্ররা যে আন্দোলন করেছে, যেটা মোহাম্মদুল্লাহ ভাই বলেছেন, এই ছাত্রদের আন্দোলন যে অনেক সংগঠন ছিল এর পিছনে, তাদের মা বাবারা ছিল, রিটায়ার্ড আর্মি অফিসাররা ছিল। এরা যে শুধু জামাতের লোকেরা করেছে তা না, এর বিএনপির লোকেরাও করছে, অন্য রাজনৈতিক দলের ছেলেপেলেরা ওরাও করেছে, রাইট? তো সুতরাং এটা ইউনিটি একটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় তারা যে এই জিনিসটা বলেছে যে মুজিববাদ বিরোধী এবং 1972 সনের যে সংবিধানকে কবরস্থ করা, আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করা, হ্যাঁ, এটা বলেছে, এটা যে তারা রাজনৈতিক দল যে করবে এটা একটা পজিশন নিয়ে নিচ্ছে আর কি। ওটার প্রেক্ষাপটে জিনিসগুলো ওরা ওইভাবে
বলতে চাচ্ছিল আর কি, যে তাদের যে রাজনৈতিক দল হবে কার বিরুদ্ধে হবে। বাংলাদেশে তো একটা কিছু প্ল্যাটফর্ম লাগবে, সেই প্ল্যাটফর্মটা অ্যান্টি আওয়ামী লীগ হইতে হবে এবং মেবি লিটল বিট নিউট্রাল টু বিএনপি অর মেবি অ্যান্টি বিএনপি এ হতে হবে। এটা একটা রাজনৈতিক গেম, আমি মনে করি, ছাত্র হোক অছাত্র হোক, এটা রাজনৈতিক গেম হিসেবে তারা এই জিনিসটাকে চিন্তা করে তারা অগ্রসর হচ্ছে। যেটা বিএনপি ইমিডিয়েটলি বুঝতে পেরেছে আব্বাস সাহেব এবং যে রিজভি যেটা কথা বললো আর কি, যে যখন শহীদের রক্ত দিয়ে যে এটা হয়েছে, এটাকে যদি আপনারা এটা বলেন তাহলে এটা আমাদেরকে স্বাধীনতা যুদ্ধকে অস্বীকার করা হবে। আবার বলেছেন যে আমাদের কষ্ট লাগে যে আপনারা এই কথাগুলো যখন বলেন, আপনারা চিন্তা ভাবনা করে কথা বলেন। এটা আমি মনে করি এটা মেয়র চিন্তা ভাবনা থেকে আসে নাই, এটা একটা রাজনৈতিক প্রেক্ষাপট আছে এবং এই পোলারাইজেশনটা আপনার দেখা যাবে আর কি ভবিষ্যতে বলে আমি মনে করি। এটা এটা হতে বাধ্য আর কি। ওটা অস্বীকার, এবং সরকার যেটা বলেছে এখানে সরকার নিজেও চায়নি, ইভেন উপদেষ্টা মন্ডলীর মধ্যে ডিভিশন হয়ে যেতে পারতো এটা নিয়ে। এবং যে প্রেস যিনি দিচ্ছেন উনি তো বলেছেন যে এই যে একটা ওনারা দিবেন, যে একটা কি দিবে বলছে এটাকে ঘোষণা দিবেন, সেই ঘোষণায় বলছে জনতার ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা নিয়ে এই ঘোষণাটা হবে। এখানে কিন্তু ভেরি ব্রড বলছে, এটা আমরাও সমর্থন করি, রাইট? আমরা সমর্থন করি ফ্যাসিবাদ বিরোধী চেতনা থাকতে হবে, এমন কনস্টিটিউশন করতে হবে, এমন জিনিস করতে হবে যাতে ফ্যাসিবাদ এই দেশে আসতে না পারে, দেশে পরিবারতন্ত্র না আসতে পারে, ডাইনেস্টি যেন হতে না পারে, এটার জন্য বাণিজ্য কি বলে আপনার নমিনেশন বাণিজ্য হতে না পারে। আমি মনে করি মাহমুদুল্লাহ ভাই আমাদের প্রাইমারি সিস্টেম করা উচিত যাতে নমিনেশন বাণিজ্যটা কমবে, এটা হতে পারে। এবং এই জিনিসটা আমি মনে করি যে এটা, এবং রাষ্ট্রীয় সংস্কার যেটা আমরা বলছি ভাই, রাজনীতিবিদদেরকে আমরা দেখছি তো, আমরা তো অনেক দিন থেকে দেখছি, গত স্বাধীনতার পর থেকে রাজনৈতিক দলগুলো আছে, যখনই যায় লঙ্কায় তখন রাবণ, রাইট? এখন এদেরকে থামানোর জন্য আইনতান্ত্রিক ভাবে যদি করতে না পারি আর সবাই যদি 2/3 মেজরিটি পেয়ে যায় তাহলে চেঞ্জ করে ফেলবে আগামী সরকারের মতো, আইন কেবল বদলাবে। সুতরাং আমাদের এমন ভাবে, সেই জন্য বলছি ওই যে সংখ্যা ভিত্তিক যেটা, ওটা হ্যাঁ কেওস ক্রিয়েট করে, উই মে নট বি রেডি ফর দ্যাট, আমাদের ওই ম্যাচুরিটি আসে নাই, গণতান্ত্রিক ম্যাচুরিটি আসে নাই। কিন্তু ওটা হইলে হবেটা কি, আর 72 সংবিধানের 72 যে আপনি শুধু সরকার পরিবর্তন ছাড়া সবকিছুতে ফ্রি ভোট দিতে পারবেন, কংগ্রেসে মানে পার্লামেন্টে ভোট দিতে পারবেন, এতে করে এবং কনফিডেন্সিয়াল ভোট দিতে পারবেন, এতে করে আমার মনে হয় একটু স্টেবিলিটি আসবে। অনেকগুলো জিনিস আছে চিন্তা ভাবনা করে, আমার মনে হয় যে আমাদের এই কনস্টিটিউশনের যে হেড আছে তার কথা শুনতেছিলাম বিবিসিতে কালকে, তারা আশা করি এমন একটা জিনিস বাংলাদেশের জন্য করবে। ভাই আমরা বিদেশি আছি, আমরা ওই দেশের জন্ম, আমরা মনে করি যেটা ভালো হয় আমার মনে হয় আমাদের দেশের জন্য করা উচিত। আমি পার্টিকুলারলি কোনো রাজনৈতিক দলের করতে চাই না এবং করব না, কিন্তু দেশের ভালো হোক, স্বাধীনতা মুক্তিযুদ্ধ হয়েছে সেই চেতনাকে আমাদের ধরে রাখতে হবে, কারণ আমরা যারা যুদ্ধ করেছি আমাদের অনেক কষ্ট হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার জন্য যেই জাতীয়, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জাতির পিতা যে ছিল তার যে কন্ট্রিবিউশন, এটা অস্বীকার করার কিছু নাই এখানে। হ্যাঁ, আমি কোন রাজনৈতিক দলের বলতে চাচ্ছি না, বলবো না। এই জিনিসগুলো আমাদের পজিশনে কনস্টিটিউশনে সুন্দর করে আশা করি একটা যে করবে যা সর্বদলের কাছে গ্রহণীয়। আর আওয়ামী লীগ আজকে নাই, আপনি আওয়ামী লীগকে বন্ধ করবেন, আপনি 3 কোটি 2 কোটি 3 কোটি লোকের তো আপনি ফেলে দিতে পারবেন না, এরা আছে, এরা থাকবে, এরা কোনো দিকে ভোট দিবে, কোন দিকে করবে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। জি, অনেক ধন্যবাদ আপনাদের দুজনকেই। এটা সত্য আপনারা যেটি বলছেন যে বাংলাদেশ বিজয় অর্জন করেছে 1971 সালে এবং ফ্যাসিবাদ মুক্ত হয়েছে 2024 সালে। এই দুটি চেতনাকে সমন্বয় করে জাতীয় ঐক্য, যখন জাতীয় ঐক্য বলা হয় তখন এমন কোনো শব্দ বলা উচিত না যেটা জাতিকে বিভক্ত করে, এবং এমন কোনো কাজ, এমন কোনো ঘোষণা, এমন কোনো কর্মসূচি দেওয়া উচিত নয় যেটি বিভক্ত করে যারা ফ্যাসিবাদের বিপক্ষ শক্তি তাদেরকে। তাই যাদের হাত ধরে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ নতুন পথ চলা শুরু করতে যাচ্ছে, তাদের উচিত হবে যে সবাইকে নিয়ে একসাথে কাজ করা এবং ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে বৃহত্তর স্বার্থে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া। যেটি আমাদের আলোচকরা বলছিলেন যে আসলে রাজনৈতিক দলগুলোর হাত ধরে বাংলাদেশ পিছিয়েছে, ক্রমাগত নানা সংকটের মধ্যে পড়েছে, আবার অনেক অর্জনও আছে। তাই অর্জনগুলোকেই সামনের দিকে কিভাবে ধরে রাখা যায়, সমুন্নত রাখা যায়, সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে। এবং বাংলাদেশের মানুষ আসলে সেটি হয়তো চায় বলেই আমরা এত দূর থেকে বাংলাদেশকে নিয়ে আলোচনা করি। দর্শক, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।